প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্রেইন টিউমার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার সৌমিত্র সরকার। চলুন এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। ব্রেইন টিউমার অত্যন্ত জটিল একটি সমস্যা এবং সবাই এই নামটি সম্পর্কে জানি আমরা কম বেশি। একটু জানতে চাইবো ব্রেইন টিউমার আসলে কি এবং এর পেছনে কারণগুলো কি কি? যেটা অন্যান্য বডিতে যে ধরনের টিউমার হয়, ব্রেইনেও এক ধরনের টিউমার হয়, সেটাকে আমরা ব্রেইন টিউমার বলি। সো ব্রেইন টিউমারের যে কারণগুলো সবসময় আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কী কারণে ব্রেইন টিউমার হয়। আসলে ব্রেইন টিউমার হওয়ার নির্দিষ্ট কোনো কারণ কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে এই কারণেই ব্রেইন টিউমারটা হয়। সো মেজরিটি অফ দ্য পেশেন্টস সাফার করছে ব্রেইন টিউমার, আমরা কারণ খুঁজে পাই না। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো যদি থাকে তাহলে তার ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমরা বলি। যেমন ফ্যামিলিয়াল একটা ব্রেইন টিউমার, ফ্যামিলিতে যদি কেউ ব্রেইন টিউমারে সাফার করে তাহলে দেখা যাচ্ছে যে তার ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা একটা থাকে, কিন্তু হবেই যে তা কোনো গ্যারান্টি নেই। এছাড়া রেডিয়েশন এক্সপোজার, যেমন অনেক বেশি যে যার এক্সরে করতে হয় বা ইরেডিয়েশন হয় ব্রেইনে, বারবার যদি কোনো কারণে এক্সরে করা হয় সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে ব্রেইন টিউমার। অথবা কিছু ভাইরাস আছে, সেটাকে এপস্টেইন-বার ভাইরাস বলি আমরা, সেগুলোর জন্য কিছু টিউমার ব্রেইনে হতে পারে। তো অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো কারণ নাই ব্রেইন টিউমার হওয়ার জন্য, যে কারণে হতে পারে সেটা, কিন্তু কিছু ফ্যাক্টর সেটাকে অ্যাক্টিভেট করে। আচ্ছা, যদি ব্রেইন টিউমারে কেউ আক্রান্ত হন সেক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ প্রাথমিকভাবে প্রকাশ পাবে এবং সেটি আস্তে আস্তে কোন দিকে যাবে? ব্রেইন টিউমার হলে প্রথমে যেটা হয় মাথা ব্যথা হয়। তো মাথা ব্যথা তো সব মানুষেরই হয়, ব্রেইন টিউমার হলে যে মাথা ব্যথাটা হয় সেই ব্যথাটা একটু অন্যরকম। সেটা পেশেন্টরা ঘুম থেকে ওঠার পরেই মারাত্মক ব্যথা নিয়ে সে ঘুম থেকে ওঠে এবং যত সময় যেতে থাকে ব্যথাটা কিছুটা কমতে থাকে এবং মাথা ব্যথার সাথে তার দেখা যাচ্ছে বমি হয় অনেক বেশি এবং বমিটা হয় খুব অনেকবার বেশি করে বমি হচ্ছে এবং বমি করার পরে দেখা যাচ্ছে মাথা ব্যথাটা কিছুটা কমে যায় এবং সেই সাথে কিছু পেশেন্ট কমপ্লেন করে ভিজুয়াল ডিস্টারবেন্স, চোখে কম দেখতে থাকে, ঝাপসা দেখতে থাকে, চোখের দৃষ্টি কমতে থাকে এবং মাথা ব্যথা সাথে যখন খিঁচুনি হয় অনেক পেশেন্টের, তখন কিন্তু সেটা বুঝতে হবে যে সেটা ব্রেইন টিউমার হতে পারে। এছাড়া ব্রেইন টিউমার যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু কোনো একটা পাশ মানুষের অবশ হয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে, কথা আটকে যেতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ব্রেইন টিউমার হলে পরে বাচ্চাদের মাথার পানি ব্লক হয়ে গিয়ে মাথাটা বড় হয়ে যেতে পারে এবং ঘাড়ের পিছনে মাথার পিছনে ব্যথা করতে পারে। তো এই জিনিসগুলো কনসিডার আমরা করি যে এরকম যদি হয় তখন সেটা ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে, হবেই যে তা না, সম্ভাবনা থাকে, মানে সম্ভাবনা থাকে। এবং আপনি তাহলে বাচ্চার বাবা মা, বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা বড় আছেন, কোন সময়টাতে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত বা বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত বলে মনে করেন? আসলে ব্রেইন টিউমার যখন বাচ্চাদের হয় ওটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ বাচ্চারা ভালো করে কমপ্লেন করতে পারে না। একটা বড় মানুষ যখন বলতে পারে যার মাথা ব্যথা হচ্ছে, কিন্তু একটা বাচ্চা সেটাকে বলতে পারে না। তো বাচ্চারা যেটা হচ্ছে, বাচ্চাদের সুস্থতা দেখা হচ্ছে সে রিলাক্টেন্ট টু ফিড, সে খেতে চাচ্ছে না, তাকে একটা খেলনা দিলে সে নিচ্ছে না, সে একটা আনওয়েল একটা অসুস্থতা ভাব, সেই সাথে তার মাথার পিছন দিকটা সে ব্যথা করে এবং সেটা সে বলতে না পারলেও হাত দিয়ে সেটা দেখায়। সেই সাথে বাচ্চাদের সেটা মোস্ট কমন হচ্ছে বমি, ঘন ঘন বমি করছে। বাচ্চারা নর্মালি অনেক সময় বমি করে, কিন্তু সেটা যদি পারসিস্টেন্ট ভমিটিং হয়, দেখা গেছে যে 24 ঘন্টার মধ্যে 10 বারের বেশি বমি করে দিচ্ছে এবং সেই সাথে খিঁচুনি হচ্ছে, তাহলে কিন্তু আমাদেরকে সেটা ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ব্রেনের ভিতরে কোন টিউমার হলো কিনা। আচ্ছা, তো যখন এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে রোগীরা আসে, আপনারা ইনভেস্টিগেশনে কি দেন? যখন একটা সাসপেক্ট করি যে ব্রেন টিউমার হতে পারে, তখন আমরা একটা পরীক্ষা দিই, সেটার নাম হচ্ছে সিটি স্ক্যান। তো সিটি স্ক্যানটা খুব অল্প সময়ে করে ফেলা যায়, তবে সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে এমআরআই। তো বাচ্চাদের ক্ষেত্রে এমআরআইটা একটু সময় লাগে করতে, বাচ্চারা অ্যালাউ করে না। আমরা সিটি স্ক্যান, এমআরআই দুটো পরীক্ষায় ব্রেন টিউমার ডিটেক্ট করা যায়। এই দুইটা পরীক্ষার নাম শুনলে কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে যান। হ্যাঁ, আসলে দুটো পরীক্ষা আতঙ্কিত হওয়ার জন্য, যেহেতু ব্রেইনের একটা পরীক্ষা দিচ্ছি, ওর পেশেন্টরা মনে করে যে তার হয়তো বড় কিছুটা হয়ে গেছে, সেই জন্য হয়তো ডাক্তার সাহেব দিয়েছেন। আর একটু এক্সপেন্সিভও পরীক্ষা দুটা। তো আমরা যখন ক্লিনিক্যালি রোগী পেশেন্টকে দেখে মনে করি যে তার কোনো কিছু হতে পারে, তখনই পরীক্ষাটা দিই। যখন আপনারা ইনভেস্টিগেশনের পরে নিশ্চিত হন যে আসলে শিশুটি কিংবা যে মানুষটি এসেছে তিনি
আক্রান্ত ব্রেইন টিউমারে, তখন আপনাদের ম্যানেজমেন্টের জন্য প্রথমে আপনারা কিভাবে শুরু করেন, সেটি ডিপেন্ড করে কিসের উপরে? সেটা যখন আসলে ব্রেন টিউমার যখন হয়ে যায় তার চিকিৎসা কিন্তু সেটা সার্জিক্যাল, এটা অপারেশনের মাধ্যমেই রিমুভ করতে হয়। এটা আসলে পেশেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব আপনি ওষুধে ভালো করে দেন। আসলে এমন কোনো মেডিসিন নাই যে একটা ব্রেন টিউমার হয়ে গেলে সেটাকে ভালো করে দিতে পারবে। সো এটা চিকিৎসা হচ্ছে অপারেশন, এবং অপারেশন করে টিউমারটা বের করে নিয়ে এসে আমাদেরকে তখন হিস্টোপ্যাথোলজি করতে হয় যে ওটা কি আসলে ভালো টিউমার, বেনাইন, নাকি খারাপ ম্যালিগন্যান্ট বা ক্যান্সার। একটু আমি ইন্টারাপ্ট করব মাঝখানে। এই যে আপনারা যখন নিশ্চিত হন যে রোগী ব্রেইন টিউমার রয়েছে, সেক্ষেত্রে এই কথাটা শোনার সাথে সাথে কিন্তু রোগী যথেষ্টভাবে ভেঙে পড়েন এবং তার সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে সেটার উপরে। কিভাবে আশ্বস্ত করেন সেক্ষেত্রে? ব্রেইন টিউমার হওয়া মানেই কিন্তু এটা মৃত্যু না। ব্রেইন টিউমারটা আর্লি যদি আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারি এবং এটাকে কমপ্লিটলি বের করে দিলে এবং তার মধ্যে যদি ক্যান্সার না থাকে, পেশেন্ট কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। এবং আমরা অনেক অপারেশন করেছি এবং এতে পেশেন্ট সম্পূর্ণ ভালো আছে। আর যদি ব্রেইনের ভিতরে ক্যান্সারও থাকে, প্রথম কাজ হচ্ছে আর্লিভাবে সেটাকে বের করে ফেলা। বের করে ফেলার পরে যদি ক্যান্সার থাকে, হয়তো তখন রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে যাতে আর ছড়াতে না পারে সেই ব্যবস্থা করা হয়। তবে ব্রেইন টিউমার হওয়া মানেই মৃত্যু এবং খুবই মারাত্মক তা কিন্তু না। এটা চিকিৎসা আমাদের দেশে খুব ভালোভাবেই হচ্ছে। এখন এই যে আপনি বলছিলেন যে পুরোপুরি বের করে আনলে এবং সেটি যদি আর্লি স্টেজে হয় তাহলে পুরোপুরি কিওর হয়, পরবর্তীতে আপনারা ফলো আপে কি দেখেন রোগীদের? কতদিন পরে আসতে বলেন আফটার অপারেশন? ব্রেইন টিউমার অপারেশনের পর রোগীটাকে ফলো আপে রাখি। কারণ হচ্ছে যখন ব্রেইন টিউমারটাকে বের করে নিয়ে আসা হয়, তখন ব্রেইনের ভিতরে যেহেতু ছোট একটু কেটে বের করতে হয়, ওদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা খিঁচুনির জন্য একটা অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ তাকে কন্টিনিউ করে দিয়ে যাই এবং তাকে ফলো আপ করি। তো বেনাইন যদি ভালো টিউমার হয় তাহলে বেশি দিন ফলো আপ করি না, কিছুদিন 2 মাস 3 মাস ফলো আপ করলেই হয়। কিন্তু যদি সেখানে ক্যান্সার থাকে, আমরা তাকে 6 মাস 1 বছর 2 বছর ফলো আপ করি, যাতে আবার কোনো টিউমার সেখানে রিকার করছে কিনা, হচ্ছে কিনা। যদি আবারও হয়ে যায়, আমরা সেকেন্ড লুক আবারও সার্জারি করে সেটাকে বের করে দিই এবং সেই সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপি চলে। এই ধরনের সার্জারির পরে আপনাদের কি পরামর্শ থাকে রোগীদেরকে, যাতে করে তাদের সমস্যা বা বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে তারা পড়তে পারে মস্তিষ্কের কোনো সমস্যার কারণে, সেটি আপনারা পরামর্শ কিভাবে? আমরা আসলে এই ব্রেইন টিউমার অপারেশনের পরে একটা ওষুধই দিই, সেটা হচ্ছে তার খিঁচুনি যেতে না হয়। তো এই জন্য যারা খিঁচুনির না হওয়ার ওষুধ খায়, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ খায়, তাদের একটু ঘুম বেশি হয়, ড্রাউজি হয়। ওদেরকে বলি যে ড্রাইভিং করা যাবে না, কারণ ড্রাইভিং করতে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। আর আমরা কিন্তু পেশেন্টদেরকে বলি না যে তোমাকে এটা অ্যাভয়েড করতে হবে, ওটা অ্যাভয়েড করতে হবে, শুধুমাত্র ড্রাইভিং ছাড়া। কেননা সে সুস্থভাবে জীবনযাপন করবে। তার আমরা মাথার অপারেশন করে যে টিউমার বের করে মাথার খুলি যে লাগিয়ে দিই, সেটা কিন্তু আবার জোড়া লেগে যায়, সম্পূর্ণভাবে বাইরে থেকে বোঝাই যায় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ব্রেইন টিউমার এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আমাদের অতিথি আমাদের দিলেন, আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। যারা অনেকদিন ধরে লোয়ার ব্যাক ইনজুরিতে ভুগছেন, যারা বিভিন্ন রকম ফিজিও নিচ্ছেন অথবা ফিজিক্যাল থেরাপিতে আছেন, তারা এক্সারসাইজটা করতে গেলে একটা কনফিউজ হবে না। এই কারণে দেখা যায় যে লোয়ার ব্যাক ইনজুরি যদি থাকে অথবা লোয়ার ব্যাক পেইন থাকে, প্রথমে বলা হয় সামনে ঝুঁকে কোনো এক্সারসাইজ করবেন না। দিস ইজ ভেরি কমন থিং। তো এই মুভমেন্টটা আমাদের দেখে মনে হবে সামনে ঝুঁকা হচ্ছে, কিন্তু বেসিক্যালি মুভমেন্ট প্যাটার্নটা হচ্ছে এরকম, আমরা সরাসরি সামনে ঝুঁকছি না। আমরা আলটিমেটলি সামনে ঝুঁকে গেলাম, কিন্তু আসলে আমরা ওইভাবে ঝুঁকি নেই, স্ট্রেটলি ঝুঁকি নেই। এটা বডি মেকানিজমটা ডিফারেন্ট, যে কারণে আপনার স্পাইনে সরাসরি প্রেশার পড়বে না। কিন্তু ইনডাইরেক্টলি কী জিনিসটা আমরা করছি, যেটাকে আমরা বলি যে ম্যানিপুলেটিভ মুভমেন্ট, যে বডিটা যাতে বুঝতে না পারে, লোয়ার ব্যাকে প্রেশার না পড়ে কীভাবে সামনে ঝুঁকতে হয়, এই মুভমেন্টটা আমরা দেখাবো। কারণ ইটস নট প্রেশার অন দ্য লোয়ার ব্যাক। এইটা মেন রিজন হচ্ছে হাউ টু স্ট্রেচ দ্য স্পাইন ইন এ প্রপার ম্যানার। বেসিক্যালি ইটস নট দ্য স্ট্রেচিং অফ দ্য জয়েন্টস, নট দ্য স্ট্রেচিং অফ দ্য কার্টিলেজ, নট দ্য স্ট্রেচিং অফ দ্য নার্ভস। এটাকে আমরা স্ট্রেচ করছি হচ্ছে দ্য মাসলস। দ্য মাসলস যদি আপনার স্ট্রেচ হয়, তাহলে আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন, ওই জায়গাটা যখন ফ্লেক্সিবল হবে, ফ্লেক্সিবল হবে অথবা স্ট্রং হবে, ইট উইল হেল্প ইউর স্পাইন টু মুভ, অথবা ফ্লেক্সিবল হওয়ার জন্য। সরাসরি স্পাইন থেকে আমরা কোনো সামনের দিকে ঝুঁকছি না। এই জন্য আপনি পাবেন না কোনো ভয় পাওয়ার কিছু নেই। ইটস ভেরি সেফ মুভমেন্ট। যদি যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে যদি প্রপারলি আপনি যদি ফলো করেন, আর যদি আপনার দেখে যদি বুঝতে না পারেন যে কনফিউজড, তাহলে আমরা বলবো যে যারা এই নিয়ে যারা একটু
এক্সপার্ট আছে তাদের কাছে গিয়ে 2-1 বার দেখে আসলে আপনার জন্য হবে সুবিধা হবে। তবে সরাসরি ঝুঁকবেন না, কারণ আমি কিন্তু বলে দিচ্ছি এটা মনে হচ্ছে আমরা সামনের দিকে ঝুঁকছি, আসলে কিন্তু আমরা ঝুঁকছি না। এটা আমরা জাস্ট বডিটাকে ম্যানিপুলেট করছি ওই মুভমেন্টে আসার জন্য। এখন দেখুন যে আমরা এক্সারসাইজটা কীভাবে করি। এটা নর্মাল ইয়োগাতে আমরা বলি হচ্ছে কুর্মাসন, কিন্তু নর্মাল কুর্মাসন যেভাবে করে আমরা সেভাবে করছি না। এটা আমরা একটু চেঞ্জ করে করছি যাতে আপনার পেইনটা রিলিফ হয়। এখন দেখুন কীভাবে আমরা এক্সারসাইজটা করবো। ওকে গো। ওকে, সেম সিটেড পোস্টারে আপনি থাকলেন। ইয়েস, ওকে। এখন এইখান থেকে যে জিনিসটাকে আপনি দেখে যাচ্ছেন, যখন সে ব্রিথ ইন করবে, একই মেকানিজম, একই প্রিন্সিপালস। যখন ব্রিথ ইন করলো, চেস্টটা সাইড ওয়াইজ এক্সপ্যান্ড করলো, এর মনে হবে যে এখানে একটা দড়ি দিয়ে স্পাইনটাকে টানা হচ্ছে, তাহলে কি সামনের দিকে চলে গেল। কিন্তু নট দ্য স্পাইন, নট দ্য বডি। এবং স্পাইনের কারণে যেটুকু লিম্ব মুভমেন্ট যতটুকু হবে অতটুকুই। ওকে, নাও দিস। এখন এখান থেকে যখন সে ব্রিথ আউট করবে, ব্রিথ আউট, বডিটা রিল্যাক্স করে দিবে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। পিছন থেকে সে বসে যাবে যতটুকু যার ফ্লেক্সিবিলিটি। হাত টান থাকবে না, হাতটা ছেড়ে দিবে। টান থাকলে লোয়ার ব্যাকে প্রেশার পড়বে। ওকে দিস। এখন এখানে পুরোটা কার্ভ করবেন না, যেহেতু ও ফ্লেক্সিবল, ও বেশি দূর গেল। যারা ফ্লেক্সিবল না তারা যতটুকু যেতে পারেন ততটুকুই। ফ্লেক্সিবলের কারণে ওর হিপসটা থায়ের সাথে লেগে গেল। যারা ফ্লেক্সিবল না তারা চেষ্টা করবেন না, চেষ্টা করে করবেন না। এটা ব্রিদিং প্যাটার্নে অনুযায়ী আপনার লিম্বটা যতটুকু মুভমেন্ট করবে ততটুকুই আপনি করবেন। কারণ বিভিন্ন জনের বিভিন্ন ফ্লেক্সিবিলিটি থাকে। কেউ কাউকে দেখে যদি ইমিটেট করতে নেন তাহলে ইনজুরি হবে। দিস ইজ দ্য মুভমেন্ট, প্রপার মুভমেন্ট। যারা ফ্লেক্সিবল তারা এভাবে করতে পারেন, যারা ফ্লেক্সিবল না তারা যতটুকু ফ্লেক্সিবিলিটি হয় উইদাউট প্রেশার ওটুক পর্যন্ত করবেন। ওকে, গো ইন। দিস ইজ এ ভেরি রিস্কি এক্সারসাইজ। এই জন্য আমি বলছি যদি আপনি একটা কনফিউজ থাকেন, গো টু অ্যান এক্সপার্ট। ওকে, গো ডাউন, ব্রিথ ইন, ব্রিথ আউট। যখন ব্রিথ আউট করবে বডিটা ছেড়ে দেবেন, তখন বডি টাইট রাখবেন না, টাইট রাখবেন না। বডি টাইট রাখলেই তখন এইখানে প্রেশার পড়বে। এগেন গো, সেম খেয়াল রাখবেন। যখনই ব্রিথ ইন করছে বডি এই দিকে যাচ্ছে, খেয়াল করবেন। দ্য স্পাইন ইজ গোয়িং দিস ওয়ে। ওকে, কিন্তু নট বেশি হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে, হাইপার হয়ে যাবে। ওকে, ব্রিথ আউট। যখন ব্রিথ আউট হচ্ছে দ্য কার্ভ ইজ গোয়িং দিস ওয়ে, নট দিস ওয়ে, একটু বাঁকা হচ্ছে। এই ছোট মুভমেন্টের মাধ্যমে আপনার স্পাইনটাকে ফ্লেক্সিবল এবং স্ট্রং করতে হবে বিকজ অফ দ্য থেরাপিউটিক ভ্যালু। ওকে, আপ। ওকে, এই এক্সারসাইজটা আমরা করব 5 to 6 সেটস। তবে খেয়াল করবেন প্রপার মুভমেন্ট, খুব ফাস্ট মুভমেন্ট না, আবার খুব স্ট্যাটিক মুভমেন্ট না যে একটা জায়গায় 30 সেকেন্ড থাকবেন তা না। মানে যাবেন আসবেন উইথ দ্য কন্ট্রোল ম্যানার, উইথ দ্য ব্রিদিং প্যাটার্ন। মানে নিঃশ্বাস নিতে যতটুকু লাগে। মানে একটা সিম্পল আমি একটা এক্সাম্পল দেখি টাইমিংটা, যেমন একটা টাইম নিয়ে কনফিউজ থাকে কতক্ষণ টাইম নেব। তা আমরা যে জিনিসটা করি, আমরা যদি মুডটা করি এরকম, হ্যাঁ ধর সাপোজ প্রথমেই আমি এটা রাখলাম, হাতটা দেখালাম। যখন ব্রিথ আউট করব এখান থেকে শুরু হবে যে this is the breathe out timing. Breathe in timing. Yes. এর বেশি না। যদি এমন হয় যে 10 সেকেন্ড 20 সেকেন্ডস, নো, তার মানে কি কয়েক সেকেন্ডের জাস্ট খালি থাকে, ভ্যালুয়েশন থাকে। এই জিনিসটা আপনাকে করতে হবে, খেয়াল করতে হবে। প্রিয় দর্শক, হঠাৎ করে রক্তের সুগার লেভেল যদি কমে যায়, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে কি করণীয় তা নিয়ে চলুন শুনি আমাদের এখনকার আয়োজন প্রাইমারি কেয়ার। রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। সাধারণত আমাদের দেশে অনেক রোগী আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত। এই সকল রোগীর ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে হয় চিকিৎসার জন্য ইনসুলিন গ্রহণ করছেন বা কোনো ট্যাবলেট গ্রহণ করছেন। এই সকল রোগীর ক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় তাদের রক্তের গ্লুকোজের মাত্রা বা শর্করার পরিমাণ হঠাৎ করে নেমে যায়। এই রোগের লক্ষণগুলো হচ্ছে, দেখা যাবে যে রোগী তার হঠাৎ করে বলবে যে তার মাথা ঝিমঝিম করছে, কথায় জড়তা চলে আসবে, শরীর থেকে ঘাম বের হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। হাইপারগ্লাইসেমিয়া যেটাকে বলা হয় ডাক্তারি ভাষায়, যেটা বাংলাতে বলা হয় রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি এবং রক্তের গ্লুকোজের পরিমাণ কম, যেটাকে আমরা বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। গ্লাইসেমিয়া থেকে হাইপোগ্লাইসেমিয়া অনেক খারাপ, কারণ এই রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদেরকে রিভার্স করা খুব কঠিন হয়ে যায়। ডায়াবেটিসের রোগীর হাইপোগ্লাইসেমিয়ার কারণ ছাড়াও এমনও হতে পারে যেই
যেই রোগী অনেকক্ষণ যাবৎ তারা উপোস আছে বা অনেকক্ষণ যাবৎ তারা কোনো খাবার গ্রহণ করেনি, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা নির্দ্বিধায় তাদেরকে চিনি মিশ্রিত শরবত বা গ্লুকোজ খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে এই রক্তের গ্লুকোজের পরিমাণ তার কি কমে গিয়েছিল কিনা, না অন্য কোনো কারণে তার এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, হাইপোগ্লাইসেমিয়া হওয়া মাত্রই আমাদেরকে শরবত খাওয়াতে হবে এবং গ্লুকোজ খাওয়াতে হবে। দর্শক, আমাদের স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আপনি অকালে অন্ধ হয়ে যেতে পারেন, তাই ডায়াবেটিক রোগীরা নিয়মিত চোখের পরীক্ষা করান। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে তাহলে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: সংক্রামক মিনছিল যেগুলি কোনো জীবাণুবাহিত রোগ, যেমন টাইফয়েড, যক্ষা, এগুলি। অসংক্রামক রইল যেগুলি জীবাণুবাহিত রোগ নয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, মাইগ্রেন, অ্যাজমা, এগুলি অসংক্রামক। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।